Live presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। শুরুতেই থাকছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। হোয়াইট ওয়াশ করা আর সিরিজ বাঁচানো এমন ভিন্ন লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে কাল সিলেটে আবারও মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে শনিবার সকাল 10টায়। তবে এই ম্যাচে বাগড়া দেবে বৃষ্টি বলছে আবহাওয়ার পূর্বাভাস। ম্যাচের আগের দিন বৃষ্টির বাধায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল, তবে দল আছে ফুরফুরে মেজাজে। ঢাকা টেস্ট জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে বাধ্য। ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার জায়গা নেবেন তানজিদ তামিম। আরেক ওপেনার মাহমুদুল জয়ও জায়গা হারাতে পারেন ফর্মহীনতায়। সেই সাথে ওয়ার্কলোড কমাতে পেস বিভাগেও আসতে পারে পরিবর্তন। এদিকে পাকিস্তান একাদশেও আসবে পরিবর্তন। বাবর আজম ফিরবেন একাদশে। বোলিং ডিপার্টমেন্টেও আসবে বদল। আমি যখন গ্যাপ দিচ্ছিলাম হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4জন বোলার ছিল না। আমার কাছে হয়তো 2জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরেও যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। সব ঠিক থাকলে সিলেট টেস্টে অভিষেক হতে যাচ্ছে তানজিদ হাসান তামিমের। মাহমুদুল হাসান জয়ের আঙুলের চোটে একাদশে আসতে পারেন আরেক ওপেনার জাকির হাসান। ফেরার সম্ভাবনা বাহাতি পেসার শরীফুলেরও। দ্বিতীয় টেস্টের 5 দিনই শঙ্কা আছে বৃষ্টির। উইকেট বলছে দাপট দেখাবে পেসাররা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সিলেটে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স। তবে এই টেস্টের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিলেটের আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচের দিন সকালে এবং বিকেলের দিকেও। পুরো টেস্ট জুড়ে 5 দিনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন শনিবার 40 থেকে 70% সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ম্যাচের আগের দিনও মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হয়েছে সকাল থেকে শুক্রবার। ঢাকার মতোই বলা যায় অন্যতম সেরা একটি ড্রেনেজ সিস্টেম সিলেটে রয়েছে। যদি ভারী বৃষ্টিও হয় তবে ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু এই মাঠে খেলা গড়ানো সম্ভব। মেঘাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি সিলেট টেস্টের বড় ফ্যাক্টর হতে পারে উইকেট। সচরাচর সিলেটে স্পোর্টিং উইকেটই দেখা যায়। এই টেস্টের উইকেটে 2 থেকে 3 মিলিমিটার ঘাস রেখে দেওয়া হয়েছে। দূর থেকে সবুজ আভাটা স্পষ্ট। বৃষ্টিস্নাত এই কন্ডিশনে নিঃসন্দেহে এটি পেসারদের জন্য আদর্শ উইকেট। এবং নিশ্চয়ই সবাই অপেক্ষায় থাকবে এই উইকেটেও নাহিদ রানার গতির ঝড় দেখার। চতুর্থ কিংবা পঞ্চম দিনে এই উইকেটে স্পিনাররা কিছুটা আধিপত্য দেখাতে পারে, যদিও প্রথম দিক থেকে পেসারদেরই দাপটটা থাকবে। তবে প্রথম ইনিংসে যে দলটা সবচেয়ে বেশি রান করবে তারাই এই টেস্টের ব্যবধানটা গড়ে দিতে পারে। কন্ডিশনার উইকেট যখন ভাবনায়, তখন ঢাকা টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের আগে সবচেয়ে বড় প্রশ্ন কেমন হতে পারে টাইগারদের একাদশটা। সিলেট টেস্টে নিশ্চিতভাবে একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। বুকের ব্যথায় এই টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম। তার জায়গায় সব ঠিক থাকলে অভিষেক হতে যাচ্ছে তানজিদ হাসান তামিমের। আর সঙ্গী হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে ব্যাকআপ হিসেবে শেষ মুহূর্তে স্কোয়াডে আসা জাকির হাসানকে। আঙ্গুলে চোট পাওয়ায় এই টেস্টের আগে শঙ্কা আছে মাহমুদুল হাসান জয়ের, যার কারণে এই টেস্টে আগের 2 নিয়মিত ওপেনারকে ছাপিয়ে 2 নতুন মুখ জাকির হাসান এবং তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে। 3 যথারীতি মমিনুল হক, 4 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 5 মুশফিকুর রহিম, 6 লিটন কুমার দাস, 7 মেহেদী হাসান মিরাজ খেলবেন। 8 নম্বরে এর আগের টেস্টে তাসকিন আহমেদ খেললেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই টেস্টে তিনি থাকতে পারেন বিশ্রামে। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন বাহাতি পেসার শরীফুল ইসলাম। 8 তাইজুল ইসলাম, 9 গতি তারকা নাহিদ রানা এবং সবশেষে এবাদত হোসেন ঘরের মাঠে। আগের টেস্টের বাজে ফর্মটা কাটিয়ে নিশ্চয়ই ঘরের মাঠে সেরাটা দেওয়ার অপেক্ষায় থাকবেন এবাদত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
এখনও টেস্ট ক্রিকেট ছাড়ার কথা চিন্তা করেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজের পর দুর্লভ অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করতে চান মুশি। তবে ফর্মে থাকতেই অবসর নেবেন মুশফিক। হয়ে থাকতে চান তরুণ ক্রিকেটারদের জন্য শৃঙ্খলা আর ফিটনেসের আদর্শ। এদিকে আগামী বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেলেও আর ফিরবেন না রঙিন পোশাকে, জানিয়ে দিয়েছেন জাতীয় দলের শেষ পাণ্ডব। ক্যারিয়ারের পরন্ত বেলা, নামের পাশে শত টেস্ট খেলার গৌরব। কদিন আগেই 39 পেরিয়ে পা দিয়েছেন 40-এ। যদিও মাঠের পারফরমেন্স, নিবেদন কিংবা পরিশ্রম কোনো কিছুতেই বোঝার উপায় নেই মুশফিকুর রহিমের বয়সের ভার। সিলেট টেস্টের আগের দিন প্রেস কনফারেন্সে মুশফিক ম্যাচের প্রসঙ্গ ছাপিয়ে স্বাভাবিকভাবেই আলোচনায় তার ক্যারিয়ার। এই বয়সেও নিজের ফিটনেস ধরে রাখা, দলের জন্য সেরাটা উজাড় করে দেয়া প্রতিটা জুনিয়র ক্রিকেটারের কাছেই মুশফিক মানেই আইডল। তাই তো ক্রিকেটকে গুড বাই বলার আগে ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে চান মিস্টার ডিপেন্ডেবল। একটা প্লেয়ারের জন্য, ডিসিপ্লিন লাইফ বা একটা অ্যাথলিটের জন্য নিজের ফিটনেসটা যে কত ইম্পর্টেন্ট সেটা ওরা রিয়েলাইজ করা আরও শুরু করেছে। এবং আমি প্লিজ টু সি দ্যাট যে আমি যাওয়ার আগে ইনশাল্লাহ এমন একটা এনভায়রনমেন্ট আরও একটু করে দিতে চাই, সো দ্যাট এখান থেকে যেন নেক্সট জেনারেশন যারা আসবে এটাকে যেন আরও উপরে নিয়ে যেতে। গুঞ্জন ছিল ওয়ানডে সংস্করণে মুশফিককে ফেরাতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে রঙিন পোশাকে যে ফেরার ইচ্ছেটা আর নেই জানিয়ে দিলেন মুশফিক। হ্যাঁ, অবভিয়াসলি আমার কাছে এসেছিল ম্যাচে, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে এরকম সার্ভিস দরকার হবে না। সময়ের ঘড়ি বলছে ফুরিয়ে আসছে বেলা। এক এক করে রঙিন পোশাকের অধ্যায়গুলো তোলা হয়ে গেছে স্মৃতির অ্যালবামে। এখন শুধু পড়ে আছে সেই চিরচেনা সাদা পোশাক। সেটিও ভালো সময় ছাড়তে চান মুশফিকুর রহিম। তবে তার আগে আসন্ন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্টেই চোখ মিস্টার ডিপেন্ডেবলের। মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা, তো বেঁচে থেকে যে কয়েকটা মাঠে দিন কাটাতে পারে এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নাই, বাট ইনশাল্লাহ খুব ভালো সময় থাকতে ইনশাল্লাহ ছেড়ে দেব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। টেস্টেও তানজিদ তামিমের কাছ থেকে আগ্রাসী ক্রিকেটটাই দেখতে চান হাবিবুল বাশার। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন, ফরম্যাট পরিবর্তন হলেও তামিমের কাছে স্বভাবসুলভ খেলাটাই করছেন প্রত্যাশা। বাংলাদেশের পারফরম্যান্স স্বস্তির হলেও ধারাবাহিকতা চান সাবেক এই অধিনায়ক। পাইপলাইন সমৃদ্ধ করতে নির্বাচকদের চোখ ডিপিএলে। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে টিম টাইগার্স। টেস্ট স্ট্যাটাসের দীর্ঘ 2 যুগেরও বেশি পেরোলেও সবচেয়ে স্বস্তির সময়ে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম টেস্টেই পাকিস্তানকে হারিয়ে বছরের শুরুটাও দারুণ করেছে নাজমুল শান্তর দল। এই স্বস্তিটা লম্বা সময় থাকুক, পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় থাকুক, এমন প্রত্যাশা হাবিবুল বাশারের। আমরা এটাও চাই যে আমরা কনসিস্টেন্ট হই। আমাদের অনেক সময় হয় না যে একটা ভালো পারফরমেন্সের পরের পারফরমেন্স ততটা ভালো হয় না। আমরা চাই যে এই গ্যাপটা যেন যত কমে। আমরা তো সব দিন ভালো খেলবো না, সামডে আমরা ভালো খেলবো, সামডে হয়তো অত ভালো খেলবো না, বাট এই ভালো খেলার মানে কনসিস্টেন্সিটা যেন বেশি থাকে সেই চেষ্টাই করছি আমরা। সব ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটে যাত্রা হচ্ছে তানজিদ হাসান তামিমের। সিলেট টেস্টের আগে যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন, তামিমের কাছ থেকে স্বভাবসুলভ আগ্রাসী ক্রিকেটটাই প্রত্যাশা করেন তিনি। যে আমরা দলে যখন কাউকে নিয়েছি তার খেলার স্টাইলটা দেখে নিয়েছি এবং আমরা চাই তিনি ওই ধরনের ক্রিকেটটাই খেলুক, তিনি যেই ধরনের খেলো সেই ধরনের ক্রিকেটটা খেলুক। তানজিদ তামিম যে ধরনের খেলা আমরা চাইব টেস্টেও ও ধরনের খেলুক। আমরা চাই যে টেস্ট ম্যাচ ওর খেলাটা চেঞ্জ করে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানেন, সাফল্য ধরে রাখতে হলে প্রয়োজন পাইপলাইন সমৃদ্ধ করা। আরও কিছু ক্রিকেটার উঠিয়ে আনতে নির্বাচকদের চোখ এখন ডিপিএলে, বলছেন হাবিবুল বাশার। ডিপিএল চলে, ঢাকা প্রিমিয়ার লিগ, তো আমরা সেটা খুব ক্লোজলি ফলো করছি। সবাই আমাদের সব সিলেক্টররাই সব ভেন্যুতে কম বেশি যাচ্ছেন, তো আমরা দেখছি আমাদের তো একটা সেট আপ দাঁড়িয়েই আছে। সো নতুন বাইরে যারা আছে তারা কেমন করছে সেটা আমরা ফলো করছি। সো দেখা যাক শেষ পর্যন্ত ওরকম তেমন কেউ এক্সট্রাঅর্ডিনারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে কিনা। এখন পর্যন্ত খেলা 157 টেস্টে প্রথমবারের মতো টানা 4 জয়ের হাতছানি টাইগারদের সামনে। ঢাকার পর সিলেট টেস্টেও জয়ের স্বপ্ন দেখছেন প্রধান নির্বাচক। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় শাস্তির মুখে পড়ল পাকিস্তান। ম্যাচ ফির 40% জরিমানার সাথে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র থেকে
8 পয়েন্ট হারালো তারা। ঢাকা টেস্টে বরাদ্দ থাকার সময়ে 8 ওভার কম বোলিং করেছে পাকিস্তান। এই শাস্তি দিয়েছেন আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের জেফ ক্রো। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ তার অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। আইসিসির আচরণ বিধির 2.22 ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারা প্রতি ওভারের জন্য ম্যাচ ফির 5% জরিমানা দিতে হবে খেলোয়াড়দের। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের 16.11.2 ধারা অনুযায়ী ওভার প্রতি একটি করে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হারাবে। এই শাস্তির পর 4 পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান এখন 8 নম্বরে। বিসিবি নির্বাচনের কাউন্সিলরের নাম জমা দেবার শেষ দিন আগামীকাল। ইতিমধ্যেই জমা পড়েছে সিংহভাগ নাম, বলছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেলের আত্মপ্রকাশ ঘটেনি, তবে বিসিবি বলছে নির্বাচন উন্মুক্ত সবার জন্য। ঘনিয়ে আসছে বিসিবির আগামী নির্বাচন। সবকিছু ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত হবে নির্বাচনের দিনক্ষণ। এই মুহূর্তে চলছে নির্বাচনের কাউন্সিলরশিপ জমা দেবার কাজ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা ও বিভাগ এবং ক্লাব ক্যাটাগরি থেকে কাউন্সিলরের বেশ কিছু নাম এসে পৌঁছেছে বিসিবিতে। বাকি নামগুলো জমা পড়বে শনিবারের মধ্যেই, কারণ কাউন্সিলরশিপ জমা দেবার ডেডলাইন 16 মে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন ইসি গঠিত হয়েছে এবং কাউন্সিলরদের নাম প্রেরণ করা হচ্ছে জেলা বিভাগ থেকে এবং ক্লাব থেকে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরেও 16 তারিখ পর্যন্ত সময় আছে। 16 তারিখের ভিতরে সবার কাউন্সিলরশিপ ফর্ম জমা হয়ে যাবে, এটাই আমরা আশা করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রস্তুতি চলছে এখন। এদিকে বিসিবির সবশেষ নির্বাচনে কোন্দল বেঁধেছিল জেলা ও বিভাগ ক্যাটাগরির কাউন্সিলরশিপ নিয়ে। গত নির্বাচনে প্রথম দফায় কাউন্সিলরের তালিকা আসার পর তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির পর বেশ কিছু জেলা ও বিভাগে পরিবর্তন করা হয় কাউন্সিলরের নাম। সেবার বিরোধ বেঁধেছিল কাউন্সিলর হতে হলে থাকতে হবে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটিতে। এবার কি মানদণ্ড? জেলা ও বিভাগের ক্রীড়া সংস্থার সদস্য হলেই কি কেবল কাউন্সিলর হওয়া যাবে? অ্যাডহক কমিটির থেকেই দিতে হবে এমন কোনো বিধান নেই। জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার যদি মনে করে সে জেলায় ভালো যোগ্য ক্যান্ডিডেট আছে, ভালো খেলোয়াড় আছে, সংগঠক আছে, সেক্ষেত্রে যে কেউই তো কাউন্সিলর হতে পারে। এবং গতবার যেটা ওনারা ভুল করেছিল, হস্তক্ষেপ করেছিল, সেটার কোনো লক্ষণ আমরা দেখছি না। সুন্দরভাবে এগিয়ে চলছে আমাদের এই কাউন্সিলরশিপগুলি আসছে। তামিম ইকবালের অ্যাডহক কমিটি বলছে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাটাই তাদের প্রধান লক্ষ্য। তবে এখন পর্যন্ত নির্বাচনের একাধিক প্যানেল হবার কোনো আভাস পাওয়া যায়নি। জেলা, বিভাগ, ক্লাব আর সি এই 3 ক্যাটাগরির নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হওয়ার সম্ভাবনাই খুবই বেশি। তবে অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু বলছেন নির্বাচন উন্মুক্ত, অংশ নিতে পারে আগ্রহী সবাই। আমি ডেফিনেটলি শিওর, কারণ এখানে কারো বাধা নেই। ইলেকশনে নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা আমরা সৃষ্টি করছি না, হবেও না। ইনশাল্লাহ আমরা যে কেউ ইলেকশন করতে পারে, সবার জন্য উন্মুক্ত থাকবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফুটবলের প্রসঙ্গ। রোববারের আগে জানা যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের নাম। 3 দফা পিছিয়ে প্রতিশ্রুতি মাফিক শুক্রবারও ঘোষণা করতে পারেনি বাফুফে। রোববার সরকারি অফিস খুললে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে অর্থ সংস্থানের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। কালক্ষেপণে ওয়েলস কোচ ক্রিস কোলম্যানকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। আর 3টা দিন অপেক্ষা করেন, বাকি 3 দিন পরেই আপনাদেরকে কোচের নাম আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। অ্যাজ আই সেড, 15 তারিখ পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলছি, যেন আমরা খুব ট্রান্সপারেন্টলি অ্যান্ড এফিশিয়েন্টলি এর প্রসেসটা শেষ করতে পারি। প্রতিশ্রুতি মাফিক 3 দফা পিছিয়ে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল আজ 15 নভেম্বর বলেছিলেন জাতীয় ফুটবল দলের হেড কোচের নাম ঘোষণা করবেন। তবে সেটা আজ হচ্ছে না। হবে বা কী করে? তাবিদ আওয়াল নিজেই তো নেই দেশে, পারিবারিক কাজ করতে গেছেন, থাইল্যান্ডে ফিরবেন রবিবারে। কথা যদি রক্ষাই করতে না পারেন তাহলে দেন কেন, সেই প্রশ্ন করছেন ভক্তরা। সোজা বললেই পারতেন 24 মে ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু করার আগে ঘোষণা করবেন। তাতে অন্তত বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষায় থাকতে হতো না। আমাদের সামনের যিনি কোচ হবেন সেই কোচকেও আমরা সেই সময়টা দিতে হবে, কারণ সময় না দিলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা আসলে পাবো না। সো দ্যাট আমার মনে হয় যে
আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করছি। সো আশা করি যে আর 2-1 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী সীমাবদ্ধতার কথা বলছেন, তার মানে কি ক্রিস কোলম্যান বাংলাদেশের হেড কোচ হয়ে আসছেন না? কালক্ষেপণে বাড়ছে অনিশ্চয়তা। যিনি কোচ হয়ে আসবেন তার পুরো কোচিং ইউনিটকে কিন্তু প্রায় 40 লাখ টাকা দিতে হবে। সেজন্য এবার যুব ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন অর্থ মন্ত্রণালয়ে। যাদেরকে আপনারা আলোচনা করছেন যে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাবো বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাতারাতি কখনই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। বাফুফের প্ল্যান বি জার্মান কোচ ব্রেন্ড স্টর্ক। এই হাই প্রোফাইল কোচকে কোলম্যানের চেয়ে কিছুটা কম বেতনে নিতে পারবে বাফুফে। প্ল্যান সিতে আছে আরও 3-4 জন কোচের নাম। কোচ চূড়ান্ত হলে প্রথমে অনলাইনে হতে পারে চুক্তি, তারপর তিনি আসবেন দেশে। রবিবারের আগে কোচের নাম ঘোষণা আসার সম্ভাবনা কম, তাই আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বাফুফের জন্য। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। বর্তমান রানার্স আপদের 26 সদস্যের দলে জায়গা পাননি এদুয়ার্ডো কামাভিঙ্গা। মাস দেড়েক আগে ফ্রান্সের সবশেষ ম্যাচেও খেলেন তিনি, কিন্তু সবশেষ মৌসুমে খুব বেশি ম্যাচ না খেলায় বিশ্বকাপ স্কোয়াডে রাখেনি কোচ দিদিয়ের দেশাম। ফ্রান্সের হয়ে 29 ম্যাচ খেলা কামাভিঙ্গা গত মৌসুমে একাধিকবার চোটে পড়েন। রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ 2 মৌসুমে খেলেছেন 76 ম্যাচ। গত বিশ্বকাপে খেলা ফরওয়ার্ড রান্দাল কোলো মুয়ানিও জায়গা পাননি। এছাড়া দলে নেই ক্রিস্টোফা এনকুনকো, কিংসলে কোমান ও উগো একিটিকে। আগামী 16 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। আই গ্রুপে তাদের অন্য 2 প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে। ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন কার্লো আনচেলোতি। 2030 বিশ্বকাপ পর্যন্ত 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগ আউট সামলাবেন এই ইটালিয়ান কোচ। নিজেদের ইতিহাসে কখনো বাইরে থেকে কোচ আনেনি ব্রাজিল। 24 বছর ধরে বিশ্বকাপ না জেতা সেই সেলেসাওরা এবারের বিশ্বকাপের জন্য দায়িত্ব দিয়েছে ইটালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলোতিকে। তবে বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগেই সুখবর পেলেন আনচেলোতি। শুধু 2026 বিশ্বকাপ নয়, পরের আসরের জন্য তার উপর ভরসা করছে ব্রাজিল। 66 বছর বয়সী আনচেলোতির এটাই প্রথম জাতীয় দলের কোচিং। এ পর্যন্ত আনচেলোতির অধীনে ব্রাজিল 10টি ম্যাচ খেলেছে, জিতেছে 5টি, ড্র 2টি, হার 3টি। 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে সি গ্রুপে তাদের অন্য 2 প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। প্রকৃতির উত্তাপের কাছে কি হার মানবে 48 দলের মাঠের লড়াই? বিশ্বকাপ নিয়ে সে সংখ্যায় প্রকাশ করেছেন বিশ্বসেরা 20 বিজ্ঞানী ও গবেষক। এক খোলা চিঠিতে ফিফাকে সতর্ক করে তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে তীব্র তাপপ্রবাহ। 16 ভেন্যুর 14টিতেই বিপজ্জনক সীমা ছাড়াতে পারে তাপমাত্রা। এমনকি ফিফার তাপ সুরক্ষা গাইডলাইনকে সেকেলে এবং বিজ্ঞানসম্মত নয় বলে দাবি তাদের। গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, বৈরী আবহাওয়া নিয়ে পাল্লা দিয়ে বাড়ছে সংকট ও উদ্বেগ। বিশেষ করে তীব্র তাপপ্রবাহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে খেলোয়াড়দের জন্য। খোলা চিঠিতে ফিফাকে যে উদ্বেগের কথা জানিয়েছেন 20 জন আন্তর্জাতিক স্বাস্থ্য ও জলবায়ু বিশেষজ্ঞ। তাদের দাবি, ফিফার বর্তমান তাপ সুরক্ষা গাইডলাইন সেকেলে এবং বিজ্ঞানসম্মত নয়। গবেষণা বলছে, বিশ্বকাপের 16টি ভেন্যুর 14টিতেই তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বিপজ্জনক সীমা। বিশেষ করে দক্ষিণ যুক্তরাষ্ট্র এবং উত্তর মেক্সিকোতে তাপমাত্রার পারদ উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে ডালাস, হিউস্টন এবং আটলান্টা। যদিও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকায় খেলোয়াড়রা সেখানে তীব্র তাপপ্রবাহের প্রভাব থেকে সুরক্ষিত থাকার সম্ভাবনা রয়েছে। তার মানে এই নয় যে দর্শকরাও সুরক্ষিত থাকবেন। অন্যান্য যে জায়গাগুলো তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে চলেছে সেগুলো হলো মিয়ামি, কানসাস সিটি, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক। গবেষকদের দাবি, 1994 যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তুলনায় ঝুঁকি এবার প্রায় দ্বিগুণ। তাই 3 মিনিটের কুলিং ব্রেক কোনোভাবেই যথেষ্ট নয়। তারা এই বিরতি অন্তত 6 মিনিট করার এবং তাপমাত্রা 28 ডিগ্রি ছাড়িয়ে গেলে ম্যাচ স্থগিতের দাবিও জানিয়েছেন। 1994 বিশ্বকাপ এবং আজকের বিশ্বকাপের তুলনায় ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচারের নাটকীয় পরিবর্তন এসেছে। এই তাপমাত্রা 26 ডিগ্রির চেয়ে বেশি, যা ফিফ্রোর মতে হিট স্ট্রেন সৃষ্টি করে এবং এর ফলে শীতল করার জন্য বিরতি নেওয়া উচিত। পাশাপাশি এটি 28 ডিগ্রি তাপমাত্রাকেও ছাড়িয়ে যায়, যা ফিফ্রোর মতে এতটাই অনিরাপদ যার কারণে খেলা বিলম্বিত করা উচিত।
পাশাপাশি রয়েছে দাবানল বজ্রপাতের হুমকিও। তবে নিজস্ব অবস্থানে অনড় ফিফা। সংস্থাটি জানিয়েছে রিয়েল টাইম আবহাওয়া পর্যবেক্ষণ করে ম্যাচগুলোর সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রচণ্ড গরম এড়িয়ে চলা যায়। গ্যালারিতে দর্শকদের জন্য পানির ব্যবস্থার আশ্বাসও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।